सलाम वालेकुम सर। सलाम वालेकुम सर। सलाम वालेकुम सर।
স্যারের কথা কি কেউ শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আমিও শুনতে পাচ্ছি না। ফরিদ ভাই রেসপন্স করেন, স্যারের কথা শোনাই যায় না, আপনারা রেসপন্স করেন না, আমি তো শুনতে স্যার পাচ্ছি শুনতে না। পাচ্ছি তো স্যার, স্যারের কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, বাকি সবাই শুনতে পাচ্ছে? না না, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না স্যারের কিছু তো কথা। শুনি না। আর তা আমরাও তো শুনতে পাচ্ছি না, আমিও তো সেম সমস্যা। শুনতে পাচ্ছি না। এই শোনা যায় না, শোনা যায় না। শুনতে আমিও তো পাচ্ছি জানি না। শোনা যাচ্ছে না। স্যারকে তো আমি ফরিদ এই ভাই আমার কিভাবে শোনা শোনে? যাচ্ছে, ব্যাপার স্পেশাল কি? কোন স্যার, ডিভাইস দিয়ে? স্যার কোনো একজন- কথা বলতেছেই না। স্যারের মাইকে তো আপ এন্ড ডাউনসই দেখা যাচ্ছে না। সেটা দেখতেছি আমিও। স্যার তো ট্রাই করতেছে এখন। স্যার ক্লাস শুরু করে নাই তো এখনো। কথা শুনতে পাচ্ছ? স্যার এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা শুনো, আমি আবার মোবাইলে বুঝছো, আমি মোবাইল ও আচ্ছা দিয়ে স্যার। ঢুকলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার, কন্টিনিউ করেন। আমাদের তো এখন এখন তো আবার ডাবল শুনতে পাচ্ছি, আমার কথা আবার আমি শুনছি। মহা যন্ত্রণা। স্যার আমরা সিঙ্গেল শুনতে পাচ্ছি, অসুবিধা নাই স্যার। শুনতে পাচ্ছ, কিন্তু আমি মোবাইল দিয়ে ঢুকছি না, আমার কথা আমি শুনতে পাচ্ছি। সব ল্যাপটপের মাইক আর স্পিকারটা অফ করে দিলে ডাবল শুনতে পারবে স্যার না। ল্যাপটপের সাউন্ড কমাই দেন স্যার, আর মোবাইলটা চালু রাখেন। আচ্ছা সেটাই করতে হবে। তোমরা কি এখন আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তো অনেক সময় নষ্ট হয়ে গেল, আজকে তো টপিক শেষ করতে পারবো না মনে হয়। তো আজকে আমাদের টপিকস হচ্ছে কার্সিনোমা অফ দ্য রেকটাম। এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো আমরা আসলে এখন সময় নষ্ট করে ফেলছি, আমরা দ্রুত যাব কারণ অনেকগুলো স্লাইড। তো কার্সিনোমা রেকটাম পড়ার আগে আমাদের যেটা হলো যে আমাদের একটু ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে হবে। তোমরা সবাই জানো যে দ্য রেকটাম ইজ অ্যাপ্রক্সিমেটলি 12 to 18 সেন্টিমিটার ইন লেন্থ। আর আমরা যদি ডায়ামিটার চিন্তা করি তাহলে এক এক জায়গায় এক এক রকম। আপার পার্টে 4 সেন্টিমিটার এবং লোয়ার পার্টে ডায়ালেক্টেড আরো বেশি। আচ্ছা আমরা এত ডিটেইলসে যাব না, এগুলো তোমরা জানো অ্যানাটমিতে করছো। আচ্ছা রেকটামকে আমরা তিনটা ভাগে ভাগ করি, আপার থার্ড, মিডল থার্ড, লোয়ার থার্ড। এখানে 3 ডিস্টিংক্ট ইন্ট্রালুমিনাল কার্ভস থাকে, এটাকে বলে ভালভস অফ হাউস্টন। এখানে একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট জানতে হবে, the lower third of the rectum is separated by distinct fascial layers from the prostate and female এর ক্ষেত্রে vagina anteriorly by Denon-Wheeler's fascia। এটা হচ্ছে রেকটামের অ্যান্টেরিয়রলি থাকে, যা প্রোস্টেট এবং ভ্যাজাইনার সঙ্গে রেকটামকে সেপারেট করে রাখে। আর সেকেন্ড আর হচ্ছে পোস্টেরিয়রলি কক্সিস এবং লোয়ার টুটা অফ স্যাক্রাল ভার্টিব্রাকে ওয়ালডেয়ার্স ফাসা দিয়ে রেকটামকে আলাদা করে রাখে। তাহলে অ্যান্টেরিয়রলি ডেনন-ভিলার্স ফাসা, পোস্টেরিয়রলি ওয়ালডেয়ার্স ফাসা, এটা মাথায় রাখতে হবে। আমরা এই অ্যানাটমিটা আবার অন্য আরেকটা ছবিতে আরো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। আরো একটা ছবি, আমি তোমাদেরকে বেশি ছবি দেখাতে চাই কারণ ছবিগুলো মেমোরির জন্য স্ট্রাইকিং, এটা মনে রাখতে সুবিধা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেক্টোসিগময়েড জাংশন, এই যে সুপিরিয়র রেকটাল ভালভ যেটা আমরা হাউস্টেন বললাম, মিডল, ইনফেরিয়র, অ্যানোরেক্টাল রিং, এটা হচ্ছে অ্যানাল ক্যানাল, এখানে ডেন্টেড লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানাল ভার্জ। এই অ্যানাল ভার্জটা বুঝতে হবে কারণ আমরা কার্সিনোমা রেকটাম এর যে
লোকেশন দেখার জন্য আমরা যে ডিআরই করি, এই অ্যানাল ভার্স থেকে আমরা আমাদের এই যে ডিসটেন্সটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সার্জিক্যাল ডিসিশন মেকিং এর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোন ধরনের সার্জারি করব, অ্যানাল ভার্স থেকে ডিসটেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে পেরিটোনিয়াল রিলেশনস। দেখা যাচ্ছে যে রেকটামের সামনে কি কি থাকে এবং পিছনে কি কি থাকে। The superior 1/3 rectum covered by peritoneum on the anterior lateral surface. এটা মনে রাখতে হবে যে রেকটাম কিন্তু টোটালি পেরিটোনিয়াল কাভারিং থাকে না, প্যারাইটাল পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে না, শুধু সুপিরিয়র মানে 1/3 অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল সারফেস থাকে। মিডল থার্ডে rectum covered by peritoneum on the শুধু anterior surface, এখানে কিন্তু ল্যাটারাল সারফেস থাকে না, পোস্টেরিয়রলি তো থাকেই না, রেকটামে পোস্টেরিয়রলি কোনো পেরিটোনিয়াম থাকে না। আর লোয়ার 1/3 এর মধ্যে ডিভাইড অফ পেরিটোনিয়াম, এখানে কোনো পেরিটোনিয়ামই নেই। ক্লোজ প্রক্সিমিটি টু অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ইনক্লুডিং বনি পেলভিস। এই পেরিটোনিয়াল রিলেশনটা জানা এত ইম্পর্টেন্ট কেন? আমরা যখন সার্জারি করতে যাই তখন আমরা যে অ্যানাস্টোমোসিস করি, অ্যানাস্টোমোসিসটাকে প্রিভেন্ট করার জন্য প্যারাইটাল পেরিটোনিয়াম একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেখানে প্যারাইটাল পেরিটোনিয়াম থাকে না ওখানে অ্যানাস্টোমোসিসটা ভালো কাভারেজ পায় না। সেক্ষেত্রে আমাদেরকে প্রক্সিমালি কোনো ডাইভার্টিং কলোস্টমি বা আইলোস্টমি করে দিতে হয় অ্যানাস্টোমোসিসটাকে কার্যকরী করার জন্য। এই জন্য এই পেরিটোনিয়াল রিলেশনটা আমাদের সার্জিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আমরা আর্টারিয়াল সাপ্লাইতে আসি তাহলে সুপিরিয়র রেকটাল আর্টারি, এটা হচ্ছে ব্রাঞ্চ ফ্রম ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, এটা আপার থার্ড এবং মিডল রেকটামকে সাপ্লাই করে। আর একটা হচ্ছে মিডল রেকটাল আর্টারি, এটা ইন্টারনাল আইলিয়াক থেকে আসে, এটা লোয়ার রেকটাম। আর ইনফিরিয়র রেকটাল আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল ফুডেন্টাল আর্টারি ব্রাঞ্চ। ভেনাস ড্রেস সেম। ইনারভেশন যদি বলো তাহলে সিম্প্যাথেটিক হচ্ছে লাম্বার 1 থেকে 3, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ দিয়ে এটা সাপ্লাই হয়। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4। আমরা একটু কুইকলি যাব কারণ আমাদের সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এটা আমাদের সার্জারির জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোন জাতীয় লিম্ফ নোড ইনভলভ সেগুলোকে আমরা যখন সার্জারি করি সেগুলো ডিসেকশন করে সেগুলোকে এক্সিশন করে ফেলতে হয়, না হলে রেসিডুয়াল ডিজিজ থাকলে লোকাল রিকারেন্স হয়। ক্যান্সারটা লিম্ফ নোডে যদি ছড়িয়ে থাকে সেই লিম্ফ নোডকে যদি আমরা রিমুভ না করি তাহলে সেখানে লোকাল রিকারেন্স হবে, আবার সেখানে ম্যালিগন্যান্সি রিকার করবে। তো আপার এবং মিডল রেকটাম হচ্ছে প্যারারেক্টাল লিম্ফ নোড এবং ইনফিরিয়র মেসেন্টারিক লিম্ফ নোডে যায়। লোয়ার রেকটামের স্যাক্রাল গ্রুপ পেয়ে যায় এবং ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডে যায়। বিলো দ্য ডেন্টেড লাইন, আমরা একটু আগে তোমাদের ডেন্টেড লাইন দেখেছি, ডেন্টেড লাইনের নিচে আসলে এটা অ্যানাল ক্যানাল, এটা রেকটাম না। তো আমরা বলে রাখি যে এটা হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোডস অথবা এক্সটার্নাল আইলিয়াক চেইনে যায়। এখন আসো আচ্ছা, মুস্তাকিনকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, আমার যেটা মেইন ল্যাপটপ থেকে গেছে এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে আমাকে মিউটেড করে রাখা হয়েছে, হোস্ট আমাকে মিউটেড করে রাখছে। হ্যাঁ, আমি তো মোবাইল দিয়ে তোমাদের সঙ্গে ইয়ে করছি, আমার কিন্তু এখন দুইটা ডিভাইস চালু, একটা ল্যাপটপ একটা কারণ মোবাইল। যেকোনো একটা মোবাইলের ডিভাইস কথাটা শুনতে পাচ্ছ, যেকোনো একটা ডিভাইস আমি থাকলে হবে। কিন্তু হোস্ট থেকে আমার যে মেইন ল্যাপটপ যেটাতে আমি শেয়ার করছি সেটাকে মিউট করে রাখা হয়েছে, একটা মেসেজ দেখাচ্ছে। জি স্যার। স্যার ওটা থেকে মাঝে মাঝে সাউন্ড আসতেছিল, এই কারণে স্যার শুধু আপনি যেহেতু একটা ফোন দিয়ে কথা বলতেছেন এই কারণে শুধু ফোনটা আনমিউট থাকুক আর ওটা মিউট থাকুক, এই কারণে স্যার। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। খুব ডিস্টার্বিং লেকচার জি, স্যার। হচ্ছে। আচ্ছা, এপিডেমিওলজি যদি আমরা বলি তাহলে গ্লোবালি colorectal cancer is the second most common malignancy, second most globally, সারা পৃথিবীতে।
affecting more than 1 million people every year and resulting in around 7,15,000 deaths. It is the second most common cancer in women and the third most common cancer in men. এটা কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ না, এটা হচ্ছে গ্লোবালি, ইন্টারন্যাশনালি। আমাদের দেশে আসলে এই ডাটাগুলো ওইভাবে নেই, আমরা ওইভাবে আসলে করতে এখনো পারিনি। The fourth most common cause of cancer death after lung, stomach, liver. লাং ক্যান্সারের সবচেয়ে বেশি, তারপরে স্টোমাক, তারপরে হচ্ছে লিভার ক্যান্সার এবং ফোর্থ হচ্ছে রেকটাল ক্যান্সার। তোমরা শুনতে না পারলে আমাকে রেসপন্স করবা। শুনতে পাচ্ছি স্যার। এখন আসো যদি আমরা ডিস্ট্রিবিউশন অফ কোলোরেক্টাল ক্যান্সার বাই সাইট করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে অ্যাপেন্ডিক্সে 0.5%, সিকামে 12%, এটা বেলেজ এন্ড লাম থেকে নেওয়া। অ্যাসেন্ডিং কোলনে 5%, হেপাটিক ফ্লেকচারে হচ্ছে 2%, ট্রান্সভার্স কোলনে 5.5, স্প্লিনিক ফ্লেকচার 3%, ডিসেন্ডিং কোলন 4, সিগময়েড কোলন 21%, and রেকটাম হচ্ছে 38%। এখন অ্যানাস 2%, তাহলে রেকটামে ম্যালিগনেন্সির রেটটা অনেক বেশি। ইটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল এন্ড ডায়েটারি ফ্যাক্টরস, কেমিক্যাল কার্সিনোজেনেসিস। অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেল সেক্সে বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার যদি কারো থাকে তাদের বেশি হয়, পার্সোনাল হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার, ওভারি, এন্ডোমেট্রিয়াল, ব্রেস্ট ক্যান্সার, এক্সেসিভ বিএমআই যাদের থাকে, প্রসেসড মিট ইনটেক করে যারা, প্রসেস মিট আমরা যে কাবাব টাবাব যে খাই, এমনিতে আমরা যে ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে রেড মিট খুবই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের জন্য খুবই একটা কার্সিনোজেনিক, রেড মিট বলা হয়, এবং লেস ফাইবার। যারা রেড মিট বেশি খায় এবং লেস ফাইবার ডায়েট করে দেখা যায় তাদেরই কোলোরেক্টাল ক্যান্সার গুলো বেশি হয়। তাহলে এই রেড মিট কথাটা কিন্তু অনেক সময় পরীক্ষার সময় জানতে চাই। হ্যাঁ, এটা মনে রাখবা যে ডায়েটারি ফ্যাক্টরস এর মধ্যে রেড মিটটা হচ্ছে খারাপ আর লেস ফাইবার কন্টেনিং। আচ্ছা, আমরা কি বলছিলাম যে প্রসেস মিট ইনটেক, হ্যাঁ, এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, লো ফোলেট কনজাম্পশন, নিওপ্লাস্টিক পলিপস যদি কারো থাকে তাদের ক্ষেত্রে, আর হেরেডিটারি যে কন্ডিশন এর মধ্যে ফ্যাপ আছে, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, এটা যখন কোলন পড়ানো হবে তখন তোমাদের পড়ানো হবে। আর এইচএন হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, এগুলো হচ্ছে হেরিডিটারি কন্ডিশন, এগুলো যাদের থাকে তাদের পসিবিলিটি বেশি থাকে সিএর একটা হওয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স। অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স হচ্ছে একটা স্টেপ ওয়াইজ প্রোগ্রেশন। এখানে যাদের অ্যাডেনোমা থাকে সেখানে ইনক্রিজিং ডিসপ্লাসিয়া হয়, ডিসপ্লাসিয়া থেকে ডিউ টু অ্যাকুমুলেশন অফ জেনেটিক অ্যাবনর্মালিটিস, যেমন এপিসি যদি কারো থাকে, অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই জিন যদি কারো থাকে, তারপরে TP53, KRAS, এরকম কতগুলো অনকোজেন আছে, এগুলো থাকলে এই অ্যাডেনোমা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা থেকে ডিসপ্লাসিয়া হয়ে ইনভেসিভ কার্সিনোমা হয়ে যায়। এটাকেই বলে অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স, মানে অ্যাডেনোমা থেকে কার্সিনোমা হয়ে গেল। ক্লিনিক্যাল ফিচার, সিএ রেকটাম যদি খুব আর্লি স্টেজে আসে আসলে তার কোনো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনই থাকে না। Carcinoma of the rectum can occur early in life, but the age of presentation is usually above 55 years এর পরেই এটা বেশি হয়। Often the early symptoms are so insignificant that the patient does not seek advice for 6 months or more, and the diagnosis is often delayed in younger patients as the symptoms are attributed to benign causes. এই জায়গাটা একটু বুঝতে হবে যে
আর্লি রেকটাল ম্যালিগনেন্সি আসলে সিগনিফিকেন্ট কোনো সিমটমস থাকে না এবং দেখা যায় যে 6 মাসের মধ্যে তারা প্রেজেন্ট করে না এবং যদি কারোর সিমটমস থাকেও বিশেষ করে যাদের ইয়াং এজে তারা আসলে মনে করে তাদের বেনাইন কজে হচ্ছে, যেমন কি যে তার হয়তো সে মনে করে যে আমার হেমোরয়েড বা পাইলস হয়েছে, এই জন্য হয়তো বা আমার ব্লিডিং হচ্ছে। একটা মিসকনসেপশন হয় এবং এই জন্য ডায়াগনোসিস ডিলেড হয়। তাহলে ইয়াং এজে আসলে রেকটাল ব্লিডিং হলে এটার অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট না করার জন্য পেশেন্ট দেখা যায় অ্যাডভান্স ম্যালিগনেন্সি নিয়ে প্রেজেন্ট করে। আমাদের দিনাজপুরের একজন ডাক্তার, সে পোস্ট গ্রাজুয়েশন সার্জারি করছে, তার ক্ষেত্রে একই হয়েছে। সে বেনাইন কজ মনে করেছিল তার পা রেকটাল ব্লিডিং, এবং যখন সে সার্জনের কাছে প্রেজেন্ট করে তখন তার অ্যাডভান্স ডিজিজ স্টেজ 4 মানে লিভার এবং লাংসে মেটাস্টেসিস সহ তার ডায়াগনোসিস হয়েছে। তাহলে চিন্তা করো যে একজন সার্জারিতে যে পোস্ট গ্রাজুয়েশন করছে সেও চিন্তা করেনি যে তার এটা ম্যালিগনেন্ট কেস। এটাই হয় বেশি ইয়াং এজে, এবং ইয়াং এজে যে ক্যান্সার গুলো হয় এগুলো বেশি অ্যাগ্রেসিভ হয়, দ্রুত ছড়ায় যায়। তো এটা মাথায় রাখতে হবে যে পারেক্টাল ব্লিডিং যদি কারো হয় এটাকে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে। Initial rectal examination and a low threshold for investigating persistent symptoms are essential, যেটা আমরা বলতে চাচ্ছি। এখন আসো parectal bleeding is the earliest and most common symptom. Typically the bleeding is bright red in color and painless. It can be mixed with motions or separate in the toilet bowl. মানে এটা শুধু রেড ব্লাডও হতে পারে, এটা স্টুলের সঙ্গে মিক্সও থাকতে পারে, এবং আফটার ডেফিকেশনের পরেও ফ্রেশ ব্লাড যেতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ইট ক্যান বি ইনডিস্টিংগুইশেবল ফ্রম হেমোরয়েডাল ব্লিডিং, যেটা আমরা একটু আগে বলেছি, which is the most common differential diagnosis, particularly in younger patients. টেনেসমাস, টেনেসমাস কি তোমরা শব্দটা অনেকে হয়তো বুঝো না। এটা হচ্ছে the patient experiences a sensation of needing to evacuate the rectum but is unable to pass emotion, মানে uneffectual defecation। মূল কথা হচ্ছে যে পেশেন্টের একটা আর্জেন্সি থাকবে ডেফিকেশনের জন্য, সে মনে করবে যে আমার এখন স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন, শোনা যাচ্ছে না স্যার। তোমরা শুনতে পাচ্ছ এখন? হ্যালো, জি স্যার। আসলে আমি আজকে একটা ডিস্টার্বিং লেকচার নিচ্ছি। স্যার শোনা যাচ্ছে না। তোমরা কি এখন শুনতে পাচ্ছ? মুস্তাকিম, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শুনো, আজকে লেকচারটা কি পোস্টপোন করবো কিনা বুঝতেছি না। মানে আমার তো ফোন আসলে আবার ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা কন্টিনিউ করে দেখি। আচ্ছা, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, টেনেসমাস হচ্ছে যে একটা আনইফেক্টিভ ডেফিকেশন, ইন্টেন্স আর্জ ফর ডেফিকেশন বাট আনইফেক্টিভ। এটা একটা ইম্পর্টেন্ট সিমটমস অফ সিয়ার রেকটাম।
এটা হচ্ছে important early symptom and is almost invariably present in patient with tumors of the lower half of the rectum. তো রেকটামের লোয়ার হাফে যদি কারো টিউমার থাকে, টিউমারটা ইটসেলফেই একটা ডেফিকেশনের আর্চ তৈরি করে। এই জন্য পেশেন্টের মনে হয় যে তার ডেফিকেশন হবে, কিন্তু সে যখন টয়লেটে যায় তার আনইফেক্চুয়াল ডেফিকেশন হয়। এটাই হচ্ছে টেনেসমাস। The patient may endeavor to empty the rectum several times a day, often with passage of bladders and a little blood-stained mucus. আসলে এই জন্য এটাকে বলা হয় স্পোরিয়াস ডায়রিয়া। স্পোরিয়াস মানে হচ্ছে একটা ফলস ডায়রিয়া, আসলে এটা ডায়রিয়া না। স্পোরিয়াস শব্দের অর্থ হচ্ছে ফলস। এবং এই যে ব্লাডি স্লাইম আসে, একটা ব্লাডি আঠালো তার স্টুল আসে। নেক্সট সিম্পটম হচ্ছে অল্টারেশন ইন বায়োল হ্যাবিট। অল্টারেশন ইন বায়োল হ্যাবিট বলতে আমরা বুঝি যে unexplained diarrhea and constipation, যদি দুইটাই থাকে এটাকে বলা হচ্ছে alteration of bowel habit. There is frequently a change in bowel habit with a tendency to more frequent defecation and passage of looser stool. A patient who has to get up early in order to defecate, or one who passes blood and mucus in addition to feces, is usually found to be suffering from carcinoma of the rectum. তাহলে এটাকে বলা হয় আর্লি মর্নিং ডায়রিয়া। তাহলে পেশেন্ট দেখা যায় যে খুব আর্লি মর্নিং এ সে ডেফিকেট করতে যায়, ডেফিকেশন করলে দেখা যায় যে ফিসিসের সাথে তার ব্লাড এবং মিউকাস যায়, এবং সকালে কয়েকবার সে টয়লেটে যায়। এই জন্য এটাকে বলা হয় আর্লি মর্নিং ডায়রিয়া। Although a change to looser stool is more common, patient with a stenosing carcinoma at the rectosigmoid junction may complain of increasing constipation. আসলে কলোরেক্টাল কার্সিনোমার যে ম্যাক্রোস্কোপিক টাইপ, এগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যানিউলার ভ্যারাইটি, একটা টিবিউলার ভ্যারাইটি, একটা আলসারেটিভ, আর একটা হচ্ছে কলিফ্লাওয়ার লাইক। এই চারটা ভ্যারাইটির মধ্যে যখন অ্যানিউলার বা টিবিউলার ভ্যারাইটি হয় তখন আসলে লুমেনটা অবস্ট্রাকশন হয়ে যায়, তখন দেখা যায় অনেকের কনস্টিপেশন নিয়ে আসে, ইনক্রিজিং কনস্টিপেশন নিয়ে আসে। তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে আমরা অল্টারেশন ইন বায়োল হ্যাবিট বললাম, টেনেসমাস বললাম, পাররেক্টাল ব্লিডিং, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিম্পটমস অফ কলোরেক্টাল ক্যান্সার। আর কি হতে পারে? পেইন হতে পারে। পেইন আসলে একটা লেট সিম্পটম। পেইনটা কি হতে পারে? কলিকি হতে পারে। যদি অ্যাডভান্স টিউমার রেক্টোসিগময়েডে থাকে, এটা কি করে? অবস্ট্রাকশন করে, তখন একটা কলিকি পেইন হয়। আর কি রকম হতে পারে? অ্যাডভান্স টিউমার যদি ইনভেডিং আউটসাইড দ্য মেসোরেক্টাম, infiltrate the prostate and bladder anteriorly or sacral plexus posteriorly, giving rise to severe intractable pain. ম্যালিগনেন্সিটা যদি অ্যাডভান্স হয়ে আশেপাশের স্ট্রাকচারকে ধরে ফেলে, স্যাক্রাল প্লেক্সাস এগুলোকে, তখন কিন্তু একটা সিভিয়ার পেইন, ইন্ট্রাক্টেবল পেইন। আসলে আমরা তাহলে বুঝলাম যে পেইন যদি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা একটা অ্যাডভান্সড ম্যালিগনেন্সি। And weight loss is also a late symptom and almost always associated with metastatic disease. আসলে যে কোনো ম্যালিগনেন্সিতে যখন মেটাস্টেসিস হয়ে যায় তখন আমাদের কতগুলো জেনারেল সিম্পটমস আমরা পাই, সেটা হচ্ছে ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, তার খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। এগুলো যে কোনো ম্যালিগনেন্সির অ্যাডভান্স স্টেজে হয়। তাহলে আমরা যদি বলি আর্লি সিম্পটম কি বলবো? যে ব্লিডিং পার রেক্টাম, টেনেসমাস এবং আর্লি মর্নিং ডায়রিয়া, যেটাকে আমরা অল্টারেশন ইন বায়োল হ্যাবিটে ডেসক্রাইব করেছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, জি স্যার। তোমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে যে সিএ রেক্টামের
ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে ব্লিডিং পার রেকটাম, টেনেসমাস, আর্লি মর্নিং ডায়রিয়া। অ্যাকিউট প্রেজেন্টেশন কখন হতে পারে? অ্যাকিউট প্রেজেন্টেশন হয় যদি কোনো অবস্ট্রাক্টিং টিউমার থাকে, যদি লুমেনকে পুরোপুরি অবস্ট্রাক্ট করে তখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে, পারফোরেশন হয়ে যেতে পারে। আর হচ্ছে ম্যাসিভ ব্লিডিং হতে পারে, টিউমার মাস থেকে ম্যাসিভ ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এগুলো এমার্জেন্সি এবং তখন রোগীকে এমার্জেন্সি সার্জারি করার প্রয়োজন হতে পারে। আর আমরা যদি সায়েন্স দেখি, আমরা এতক্ষণ সিমটমস নিয়ে কথা বললাম, সায়েন্স তো আমরা বলেছি যে আর্লি রেকটাল ক্যান্সার হলে কোনো সাইনই পাওয়া যাবে না, যদি আর্লি 6 মান্থের মধ্যে হয় কোনো সাইনই পাওয়া না। তারপরে যে সাইনগুলো আমরা পেতে পারি, ব্লাড লসের জন্য আমরা প্যালোড পেতে পারি, যদি অ্যাডভান্স ম্যালিগনেন্সি হয় তাহলে অ্যাবডোমিনাল ম্যাস পেতে পারি, তারপরে আমরা ডিআরই করে পারেক্টালি ম্যাস পেতে পারি, যদি লিভার ইনভেড করে জন্ডিস, লিভার যদি পালপেট করে আমরা তাহলে নোডিউলার লিভার পাবো, অ্যাসাইটিস পাবো। রেকটাল মেটাস্টেসিস ট্রাভেল অ্যালং পোর্টাল ড্রেনেজ টু লিভার ভায়া সুপেরিয়র রেকটাল ভেইন, আর সিস্টেমিক ড্রেনেজে যায় ভায়া মিডল ইনফিরিয়র রেকটাল ভেইন। তার মানে পোর্টাল দিয়ে গেলে যাবে হচ্ছে লিভারে, আর সিস্টেমিক দিয়ে গেলে যাবে হচ্ছে লাংস। এটা মনে রাখতে হবে। সাধারণত পোর্টাল দিয়ে বেশি যায়, সুপিরিয়র রেকটাল ভেইন দিয়েই, পোর্টাল সিস্টেম দিয়ে যে লিভারেই বেশি যায়, সেকেন্ড হচ্ছে লাং। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আমরা বলি, আমরা একটু আগেই বলেছি যে সবচেয়ে কমন ইয়াং এজের মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে হেমোরয়েডাল ডিজিজ, মানে পাইলস, যেটা কমনলি শব্দটা ব্যবহার। আর কি হতে পারে? ইনফ্লামেটরি স্ট্রাকচার হতে পারে, অ্যামিবিক গ্র্যানুলোমা হতে পারে, এন্ডোমেট্রিওমাস হতে পারে ফিমেলদের ক্ষেত্রে। এন্ডোমেট্রিওমা তোমরা জানো কিনা সেটা হচ্ছে যে একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি কোথাও থাকে, গ্রো করে, সেটাকে বলে এন্ডোমেট্রিওম। কার্সিনয়েড টিউমার হতে পারে, আর সলিটারি রেকটাল আলসার হতে পারে। প্যাথোলজিক্যাল ফিচার্স এর মধ্যে WHO একটা ক্লাসিফিকেশন করেছে ক্যান্সারটাকে, তার মধ্যে একটা হতে পারে যে অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু হতে পারে, অ্যাডেনোকার্সিনোমা, মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা। তোমরা এই তিনটাই মনে রাখার চেষ্টা করো। আসলে কমনলি যেটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাই সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, আর হচ্ছে মিউসিনাস কলয়েড অ্যাডেনোকার্সিনোমা। এটাও বেশি খারাপ, নরমাল অ্যাডেনোকার্সিনোমার চেয়ে মিউসিনাস কলয়েড অ্যাডেনোকার্সিনোমার প্রগনোসিস বেশি খারাপ। আর বাকি যেগুলো হতে পারে সিগনেট রিং, স্কোমাস সেল, অ্যাডেনোস্কোমাস, স্মল সেল, মেডুলারি, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। আনডিফারেন্সিয়েটেড যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা হচ্ছে খুবই ব্যাড প্রগনোসিস। আমরা রেকটাল ম্যালিগনেন্সিকে কয়েকটা ভাগে ভাগ করে ডিউ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত ডিউস ক্লাসিফিকেশন। এটার আসলে বেসিক্যালি তিনটা ভাগ ছিল, এখন একটা নতুন ডি অ্যাড হয়েছে, ওয়াইড স্পেক মেটাস্টাসিস। মানে এর ক্ষেত্রে কি হয়, রেকটাল ম্যালিগনেন্সি এর ক্ষেত্রে হচ্ছে ইনভেশন ইনটু বাট নট থ্রু দ্য বাউল ওয়াল, বাউল ওয়ালটাকে পুরোটা ইনভেট করেছে কিন্তু তার বাইরে যায় না। এটা হচ্ছে invasion through the firewall but not involving the lymph node. Firewall কে ইনভেট করে যাচ্ছে কিন্তু লিম্ফ নোড কে ইনভেট করে না। সি হচ্ছে ইনভলভমেন্ট অফ লিম্ফ নোডস। এটা হচ্ছে অরিজিনাল ডিউ ক্লাসিফিকেশন। পরবর্তীতে সেটি ডি যোগ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যদি ওয়াইড স্প্রেড মেটাস্টাসিস থাকে। আমরা মডিফাইতে যাব না, আমরা ডিউটাকে দেখার চেষ্টা করব। এটা বেরিজেন লাভ দেখো, প্রথমে ওয়ালের মধ্যে ছিল স্যার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো?
জি স্যার। হ্যাঁ স্যার, এখন আসতেছে। আসলে আমি এই যে মোবাইল দিয়ে বলছি তো, মাঝে মাঝে আমার আবার মোবাইলে রিং আসলে তখন এই ডিস্টার্ব হচ্ছে। আর যেটা অরিজিনাল সমস্যা হচ্ছে, হোস্ট থেকে আমার যে ল্যাপটপ থেকে আমি যেটা ঢুকেছি সেখানে মিউট করে রাখা হয়েছে। আচ্ছা, আমরা আবার বলি যে ডিউকস অরিজিনাল ক্লাসিফিকেশন যেটা, সেটাতে হচ্ছে যে ক্যান্সার ইজ কনফাইন্ড টু দ্য সাবমিউকোসা, বিটা হচ্ছে ক্যান্সার পেনিট্রেটস দ্য মাস্কুলারিস প্রোপ্রিয়া, আর সি হচ্ছে ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড। এই যে তোমরা লিম্ফ নোড দেখতে পাচ্ছ, লিম্ফ নোড যদি ইনভলভ করে, এটাই হচ্ছে ডিউকস ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। টিএনএম ক্লাসিফিকেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, যে কোনো টিউমারকে স্টেজিং করার জন্য টিএনএম সিস্টেমটা ব্যবহার করা হয়। তো এখানে তোমরা জানো টি তে হচ্ছে টিউমার, এন তে হচ্ছে লিম্ফ নোড, আর এম তে হচ্ছে মেটাস্টেসিস। তো টি এক্স মানে হচ্ছে টিউমার ক্যানট বি অ্যাসেসড, টি জিরো মানে নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার, আর টিআইএস হচ্ছে কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু তোমরা জানো যে এটা আর কোথাও ইনভলভ হয়নি, ওখানেই থাকে, ল্যামিনা প্রক্রিয়াকে ইনভেট করে না, সেটাই হচ্ছে কার্সিনোমা ইন সিটু। আচ্ছা, টি ওয়ান হচ্ছে ইনভেটস সাবমিউকোসা, টি2 হচ্ছে টিউমার ইনভেটস মাস্কিউলারিস, এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, মাস্কিউলারিস প্রোপ্রিয়া, এটা হচ্ছে টি2। টি3 হচ্ছে টিউমার ইনভেটস থ্রু দ্য মাস্কিউলারিস প্রোপ্রিয়া ইনটু দ্য পেরিকলোরেক্টাল টিস্যু, এটা হচ্ছে টি3, মাসেল কোটকে পেনিট্রেট করে সারাউন্ডিং যে টিস্যুকে ধরে ফেলেছে। আর টি4a এবং বি আছে, টিউমার পেনিট্রেটস দ্য সারফেস অফ দ্য ভিসেরাল পেরিটোনিয়াম, আর টিউমার ডাইরেক্টলি ইনভেটস অর ইজ অ্যাডহেরেন্ট টু দ্য আদার অর্গানস অর স্ট্রাকচার। এটা আসলে যে কোনো গাট ম্যালিগনেন্সির ক্ষেত্রে এটা প্রায় কমন, এরকমই দেখা যাবে। তোমরা স্টোমাক থেকে রেকটাম পর্যন্ত যাবা, দেখবা যে এই টি এর যে ক্লাসিফিকেশনটা অলমোস্ট সেম। এখন আসলে লিম্ফ নোড যদি আমরা বলি একই রকম, নো রিজিওনাল লিম্ফ নোড হলে N0, N1 হলে 1 2 3। এত তো তোমাদের মনে থাকবে না, এগুলো আমরা স্কিপ করে যাই যেহেতু আমাদের সময় কম। আর M0 মানে হচ্ছে নো মেটাস্টেসিস, আর M1 মানে হচ্ছে ডিস্টাল মেটাস্টেসিস। স্টেজিংও তোমরা মনে রাখতে পারবে না, দরকার নেই। প্রগনোস্টিক ফ্যাক্টর, যে একটা কারো ম্যালিগনেন্সি হলে আমরা অ্যাসেস করি যে টিউমারটার প্রগনোসিস কি হতে পারে, তার মধ্যে কতগুলো হচ্ছে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর। ওল্ড এজ, আসলে ওল্ড এজে টিউমারটা আমরা কেন গুড বলছি, আমরা একটু আগে বলেছি যে ইয়াং এজে যে কোনো টিউমার হলে এটা মোর অ্যাগ্রেসিভ হয়, আর ওল্ড এজে টিউমারটার অ্যাগ্রেসিভনেস একটু কম থাকে। ফিমেলে হলে এটা গুড প্রগনোস্টিক। অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যদি থাকে, তার মানে সে আর্লি অবস্থায় ধরা পড়েছে। পলিপয়েডাল লেশন যদি থাকে। আর পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে যদি অবস্ট্রাকশন নিয়ে আসে, পারফোরেশন, আলসারেটিভ লেশন, অ্যাডজাসেন্ট স্ট্রাকচারাল ইনভলভমেন্ট, পজিটিভ মার্জিন, যদি আমরা সার্জারি করার পর যে রেসিডুয়াল গার্ড থাকে তার মধ্যে যদি পজিটিভ টিউমার থাকে, আমরা এত ডিটেইলসে যাব না, স্টেজ প্রগনোসিস দরকার নেই। তাহলে এই ম্যালিগনেন্সিটা কিভাবে স্প্রেড করে, একটু আগে আমরা বলেছি যে লোকাল স্প্রেডটাই বেশি হয়, occurs circumferentially rather than longitudinally, পুরো যে গার্টের সার্কামফারেন্স রেকটাম তার দিয়ে সার্কামফারেন্সিয়ালি এটা স্প্রেড করে। অ্যান্টেরিয়রলি কিসে যেতে পারে, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ভ্যাজাইনা, ইউটেরাস, এগুলোতে যেতে পারে, ব্লাডারে যেতে পারে। ল্যাটারালি যদি যায়, ইউরেটারকে ইনভেট করতে পারে, পোস্টেরিয়রলি স্যাক্রাম এবং স্যাক্রাল প্লেক্সাস। লিম্ফেটিক স্প্রেড, আমরা একটু আগে বলেছি লিম্ফেটিক যে ড্রেনেজটা এক্সক্লুসিভলি ইন আপওয়ার্ড ডিরেকশন, সাধারণত উপরের দিকেই যায়, রেয়ারলি লোয়ারের দিকে যায়। ভেনাস স্প্রেড হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে যে আমরা একটু আগে বলেছি যদি পোর্টাল হয় তাহলে লিভার, সিস্টেমিক হলে লাংস, তাছাড়াও অ্যাড্রেনালে যেতে পারে।
এখন আসছে যে আমরা ডায়াগনোসিস কিভাবে করব। ডায়াগনোসিস বেসিস হচ্ছে যে হিস্ট্রি। যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের আমরা বলি যে প্রথমে হিস্ট্রি, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি তাহলে ডিআরই করলে আমরা রেকটাল টিউমার পালপেট করতে পারি। এখানে কি সাইজ, লোকেশন এগুলো আমরা সব ডিআরই করে অনেক সময় বুঝতে পারি যদি লোয়ার রেকটামে থাকে, লোয়ার রেকটামের ক্ষেত্রে। কিন্তু মিডল এবং আপার রেকটামের ক্ষেত্রে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে ভালো বুঝতে পারি না। আর আমরা ডিআরই করে যদি সাসপেক্ট করি তাহলে আমরা প্রক্টোস্কোপি করি। আমরা অ্যানোরেকটাল এক্সামিনেশন যে তোমাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে ডিআরই করে, প্রক্টোস্কোপি করে, রিজিড সিগময়েডোস্কোপি বা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি, কলোনোস্কোপি করে আমরা কোন পর্যন্ত যেতে পারি। কি সেটা মনে আছে তোমাদের? আমার কথা বুঝতে পারছো? মুস্তাকিন শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, আমরা যে মনে আছে, স্যার। অ্যানোরেকটাল এক্সামিনেশন পড়িয়েছিলাম তাই না? হ্যাঁ স্যার। সেখানে কিন্তু আমরা ডিআরই এবং প্রক্টোস্কোপি, সিগময়েডোস্কোপি, কলোনোস্কোপির একটা আমরা ছবি দেখেছিলাম যে কোনটা করে গাটের কোন পর্যন্ত আমরা দেখতে পাই। এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা যখন প্রক্টোস্কোপি করে টিউমার পাই তখন আমরা অনেক সময় বায়োপসি নিয়ে নিই, হিস্টোপ্যাথোলজি করে তখন আমরা প্যাথোলজিক্যালি টিউমারটাকে অ্যাসেস করি। এছাড়া আমরা কি করতে পারি, সিইএ লেভেল করে আমরা যদি দেখি যে এটা বেশি আছে তাহলে আমাদের বুঝতে হবে যে টিউমারটার প্রগনোসিস খারাপ। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, একটা চেস্ট এক্সরে করে আমরা দেখতে পারি সেখানে মেটাস্টেসিস আছে কিনা। এখানে সিইএ অনেকে হয়তো বা বুঝতে পারছো না, সিইএ হচ্ছে একটা টিউমার মার্কার। টিউমার মার্কার আমরা বিভিন্ন টিউমারের ক্ষেত্রে বিভিন্ন, যেমন প্রোস্টেটের ক্ষেত্রে কি পিএসএ, এখানে কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সিইএ, কার্সিনো এমব্রায়োনোজেনিক অ্যান্টিজেন, সিইএ, এটা মনে রাখতে হবে যে কোলোরেক্টাল ক্যান্সারের মার্কার হচ্ছে, টিউমার মার্কার হচ্ছে সিইএ। এই টিউমার মার্কার যদি কম থাকে তাহলে প্রগনোসিস ভালো, আর যদি অনেক রেজড থাকে তাহলে প্রগনোসিস খারাপ। এছাড়াও আমরা যেটা করি যে আলট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন করে আমরা লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা এগুলো দেখি রুটিনলি। এছাড়াও আমাদের আরো কিছু পরীক্ষা করতে হয়, সেগুলো হচ্ছে যে কলোনোস্কোপি আর বেরিয়াম এনেমা। এটা করে আমরা কি দেখতে পারি, যদি আমরা বেরিয়াম এনেমা করি তাহলে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে carcinoma of the rectum, double contrast barium enema shows a long segment of concentrated luminal narrowing. এই যে একটা লং সেগমেন্ট অফ লুমিনাল ন্যারোইং হয়ে আছে, তার উপরে দেখো প্রক্সিমাল ডাইলেকশন হয়ে আছে। এই সাদাগুলো কিন্তু বেরিয়াম, এটা বেরিয়াম। এই যে কিছু বেরিয়াম এই যে কনসেন্ট্রেটিক যে ন্যারোইং এর মাঝে দেখা যাচ্ছে। আর বেরিয়াম এনেমা কিন্তু আমরা নিচ থেকেই, এনেমা মানে কিন্তু আমরা অ্যানাল ক্যানাল দিয়েই এই বেরিয়ামটাকে দিয়েছি। আমরা কলোনোস্কোপি করব যে কোনো সিএ রেকটামের ক্ষেত্রে। যদি আমরা ডায়াগনোসিস করি কলোনোস্কোপি ইজ এ মাস্ট। কেন? যে আমরা তো, তোমরা বলতে পারো যে আমরা তো ডিআরই বা প্রক্টোস্কোপি করে বা যদি আমরা সিগময়েডোস্কোপি করে পুরো রেকটামটা তো দেখতেই পারলাম, তাহলে আমাদের ফুল কলোনোস্কোপি করার কি দরকার আছে? কেন দরকার? এজন্য যে অনেক সময় টিউমার এক জায়গাতেই থাকে না, এট এ টাইম কোলনের অন্য আরো একটা জায়গায় থাকতে পারে। এটাকে বলা হয় সিনক্রোনাস লেশন। এটা মনে রাখবেন যে কোনো সিএ রেকটামের ক্ষেত্রে আমাদের কলোনোস্কোপি করতেই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কলোনোস্কোপি করতে পারি না। যদি অবস্ট্রাক্টিং টিউমার থাকে, যে পুরো লুবেনটাকে অবস্ট্রাক্ট করে রাখে, তখন কিন্তু কলোনোস্কোপির প্রবটাকে অ্যাডভান্স করা যায় না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, যদি তোমরা খুব ভালো যারা করতে পারবা পরীক্ষায়,
তাদের ক্ষেত্রে তখন তোমরা বলবা যে আমরা সিটি কলোনোগ্রাফি করতে পারি। কলোনোস্কোপি যখন করা সম্ভব হয় না তখন আমরা সিটি কলোনোগ্রাফ বলা হয় এটাকে। সেটা করে আমরা অন্য কোথাও কোনো সিনক্রোনাস লেশন আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। আরেকটা হচ্ছে ট্রান্সঅ্যানাল আল্ট্রাসাউন্ড বা এটাকে বলে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড হচ্ছে আমরা প্রবটাকে আমরা যে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি সেটা আমাদের একটা অ্যাবডোমিনাল একটা বেরিয়ার থাকে, সে তার উপর দিয়ে আমরা প্রব দিয়ে করি আল্ট্রাসাউন্ড। কিন্তু এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড হচ্ছে প্রবটাকে লুমেন দিয়ে ভিতরে দিয়ে যে আল্ট্রাসাউন্ড করা হয়, এটার রেজাল্ট খুবই ভালো। এটা টিউমার অ্যাসেসমেন্টের জন্য খুবই একটা ভালো ডায়াগনস্টিক। এখানে দেখো লুমেনের মধ্যে দিয়ে প্রব ঢোকায় আমরা দেখতে পাচ্ছি যে রেকটাল ওয়ালটার কতদূর পর্যন্ত টিউমারটা আছে, কোন লেয়ার পর্যন্ত ইনভেড করছে। এটা T1, T2, T3 অ্যাসেস করার জন্য এটা খুবই একটা ভালো ডায়াগনস্টিক ইকুইপমেন্ট বলা যেতে পারে। তাহলে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু নিউয়ার সব, এগুলো ঢাকায় হয়, আমাদের রংপুর বা দিনাজপুর এইসব জায়গায় হয় না। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা ওই এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। এখানেও দেখা যাচ্ছে টিউমার। এরপরে আমরা সিটি স্ক্যান করতে পারি। এটা সিটি স্ক্যান আসলে একটু আগে যে আমরা বলেছি আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড করে যদি আমরা অনেক সময় বুঝতে না পারি তাহলে আমাদের সিটি স্ক্যান করে অ্যাবডোমিনে কোথায় মেটাস্টেসিস, কোন লিম্ফ নোড, লিভার, এগুলো সব আমরা দেখার চেষ্টা করি। Useful in identifying enlarged pelvic lymph nodes and metastasis outside the pelvis that extend or stage of the primary tumor. মানে যে কোনো একটা ম্যালিগনেন্সি হলে এটা ওভারঅল সবসময় মনে রাখবা যে আমরা একটা টিউমার ম্যালিগনেন্সি আমরা ডায়াগনোসিস করলাম, সাথে সাথেই যে আমরা সার্জারিতে করতে যাব তা কিন্তু না, সেটা কিন্তু করা যাবে না। আগে এটা করা হতো যে একটা রোগীকে ভালো করে অ্যাসেস না করেই আমরা সার্জারি করতাম, কিন্তু এখন আমরা একটা রোগীর প্রপার অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে তারপরে আমরা সার্জারিতে যাই যে এই রোগীটার যে ম্যালিগনেন্সিটা হয়েছে সেটা কি লোকালি আছে, এটা কি সার্জিক্যালি রিসেক্টেবল, নাকি এটা পেরি রেকটাল টিস্যুকে ধরে ফেলেছে বা মেটাস্টেসিস হয়েছে, কোথায় মেটাস্টেসিস হয়েছে, এগুলো সবকিছু অ্যাসেস করার পরেই আমরা সার্জারিতে যাই। ওয়েদার সার্জারি করে রোগী বেনিফিটেড হবে কিনা সেটা আমাদের অ্যাসেস করেই সার্জারিতে যেতে হবে। তো আমার মনে হয় আজকে সময় শেষ হয়ে গেছে, তাই না? আজকে কি আমরা কন্টিনিউ করব? স্যার নেক্সট ক্লাস আছে। মুস্তাকিন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি আমরা। স্যার শোনা যাচ্ছে, বলেন।